প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন ফেরদৌস, প্রভাষক ইতিহাস। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে ইতিহাস দ্বিতীয় পত্র পড়ব। দ্বিতীয় পত্রে আমরা জানি দ্বিতীয় পত্রের নাম আধুনিক বিশ্বের ইতিহাস। প্রথমত আমরা কিন্তু এর আগেই আমরা শিল্প বিপ্লব সম্পর্কে পড়ে ফেলেছি। আজকে পড়ব আমরা দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব সম্পর্কে। ফরাসি থেকে আমরা বুঝতে পারছি ফ্রান্সের অধিবাসীদেরকেই ফরাসি বলা হয়। তাহলে আমরা বুঝতে পারছি ফ্রান্সের জনগণ ফ্রান্সের যে বিপ্লব সংগঠন করেছিল সেটাই ফরাসি বিপ্লব নামে পরিচিত। মানব সভ্যতার ইতিহাসে বলা হয়েছে যে প্রথম এবং একটি প্রধান রাজনৈতিক বিপ্লব হলো ফরাসি বিপ্লব, কারণ এর পূর্বে এই ধরনের এত বড় বিপ্লব কখনো সংগঠিত হয়নি যেটা ফ্রান্সের ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব এই তিনটি মহামন্ত্র নিয়ে 1789 সালে ফ্রান্সে যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেটাই ফরাসি বিপ্লব নামে পরিচিত। ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সে নয়, গোটা বিশ্বের ইতিহাসে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। কারণ বলা হচ্ছে যে শতাব্দীর সঞ্চিত কুসংস্কার, অনাচার আর দমন পীড়নের বিরুদ্ধে ফ্রান্সে এই বিপ্লব সংগঠিত হয় এবং রাজনীতি ও সমাজনীতির পুরাতন ধ্যান ধারণার অবসান ঘটিয়ে ফরাসি বিপ্লব গণমানুষের সামনে সামন্ত সমাজ ব্যবস্থার পরিবর্তে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এবং নিরঙ্কুশ রাজতন্ত্রের বিপরীতে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার আদর্শ তুলে ধরে। ফলে ইউরোপের বলা হয়েছে যে মুক্তিকামী মানুষ তারাও ফরাসি বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত হয়ে গোটা ইউরোপে স্বৈরতন্ত্র বিরুদ্ধে গণতন্ত্র, জাতীয়তাবাদ, স্বাধীনতা এবং সাম্যের দাবিতে প্লাবিত হয়। এবং এর পরিণতি হিসাবে আমরা দেখব ইউরোপের দেশে দেশে স্বৈরাচারী শাসকের উৎখাত হয়, বৃহৎ রাষ্ট্রের অধীনস্থ ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের জাতীয় আন্দোলনের সমগ্র ইউরোপ কেঁপে ওঠে। এই জন্য এই বিপ্লবকে ইউরোপীয় বিপ্লব হিসাবেও আখ্যায়িত করা যায়। এখন আমরা করব ফরাসি বিপ্লব, অর্থাৎ ফরাসি বিপ্লবের কারণ। ফরাসি বিপ্লবের কারণে কিন্তু আমাদেরকে বলতে হবে যে ফ্রান্সে কি এমন পরিস্থিতি ছিল যে ফরাসি জনগণ বিশাল একটা আন্দোলন, একটা বিপ্লব সংগঠিত করেছিল। এই কারণে আমাদেরকে বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা কি ছিল সে সম্পর্কে আলোচনা জানতে হবে আমাদেরকে। এখন আমরা দেখব বলা হচ্ছে যে বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামগ্রিক অবস্থা বা দুরবস্থাকে কি বলা হয়েছে? ওল্ড রিজাইন বা পুরাতন জরাজীর্ণ অবস্থা। পুরাতন জরাজীর্ণ অবস্থা বলতে আমরা কি বুঝতে পারছি? সামাজিক ক্ষেত্রে অবক্ষয়, অর্থনৈতিক ক্রমবনতি এবং অসহনীয় পর্যায়ে রাজনৈতিক স্বৈরাচারী রাজাদের কারণে ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে দুরবস্থার সৃষ্টি হয়েছিল সেটা কি ওল্ড রিজাইন বলা হয়েছে। এখন আমরা পড়ব ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা। বলা হয়েছে যে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থাটা পুরো ছিল ঘুণে ধরা। এবং আমরা দেখব সেই সময় ফ্রান্স, শুধু ফ্রান্স কেন, ইউরোপেও বেশিরভাগ ইউরোপের সমাজ ব্যবস্থা ছিল শ্রেণী বৈষম্যের উপর প্রতিষ্ঠিত। এখানে আমরা দেখব ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ ব্যবস্থা দুটো ভাগে বিভক্ত ছিল। সেখানকার জনগণ দুটো ভাগে বিভক্ত ছিল, একটা ছিল সুবিধাভোগী আর একটা ছিল সুবিধা বঞ্চিত। সুবিধাভোগীরা আবার দুটো ভাগে বিভক্ত ছিলেন, এক শ্রেণী ছিলেন ধর্মযাজক আর অন্য শ্রেণী ছিলেন অভিজাত শ্রেণী। ধর্মযাজকদেরকে বলা হতো ফ্রান্সের প্রথম শ্রেণীর নাগরিক, এরা ছিলেন প্রথম শ্রেণী, আর অভিজাতরা ছিলেন দ্বিতীয় শ্রেণী। এই অভিজাত এবং ধর্মযাজক এবং অভিজাত ছাড়া ফ্রান্সের অবস্থানরত অন্যান্য সবাই ছিলেন সুবিধা বঞ্চিতদের দল। যেমন বুর্জয়া বলতে আমরা কি বুঝি? যাদের টাকা পয়সা ছিল কিন্তু তারা ধর্মযাজক বা অভিজাত শ্রেণীর কেউ ছিলেন না। তারপর চাকুরিজীবী, কৃষক, শ্রমিক, কারিগর, এরা ছিলেন সুবিধা বঞ্চিতদের দল এবং এদেরকে বলা হতো তৃতীয় শ্রেণী। এখানে আমরা দেখব সেই সময় ফ্রান্সের জনসংখ্যা ছিল প্রায় 2,50,00,000। এদের মধ্যে সুবিধাভোগীদের সংখ্যা ছিল মাত্র 4%, আর বাকি তৃতীয় শ্রেণী বা বঞ্চিতদের সংখ্যা ছিল 96%। এখন আমরা যে ভাগ পেয়ে গেলাম
যে সমাজ ব্যবস্থাটাকে আমরা প্রথমে পেলাম, একটা বলা হচ্ছে সুবিধাভোগী এবং একটা হচ্ছে সুবিধা বঞ্চিত। সুবিধাভোগী বলতে আমরা পেয়ে গেছি দুটো শ্রেণীকে, একটা হচ্ছে ধর্মযাজক আর একটা হচ্ছে অভিজাত শ্রেণী। এখন আমরা করব যে প্রথম শ্রেণী মানে সুবিধাভোগীদের মধ্যে যারা প্রথমে ছিলেন ধর্মযাজক, এরা ছিলেন প্রথম শ্রেণী, এদেরকে বলা হতো ফার্স্ট স্টেট। সমাজে এদের অবস্থান ছিল সবার উপরে, তারা সমাজের সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতেন এবং আরাম আয়েসে জীবন কাটাতেন। তারা প্রায় সকল প্রকার কর থেকে মুক্ত ছিলেন, বরং তারা জনগণের নিকট থেকে জোরপূর্বক নানা ধরনের কর, বিশেষ করে তাইত নামক এক ধরনের ধর্মকর তারা আদায় করতেন। এছাড়া আমরা দেখবো তারা মৃত্যুকর, নামকরণ করও আদায় করত। উপরন্তু গির্জার সম্পত্তি থেকে আগত অর্থ দ্বারা তারা বিলাসী জীবনযাপন করতেন। ফরাসি অর্থমন্ত্রী নেকারের হিসাব মতে গির্জার বার্ষিক সে সময় আয় ছিল কত? 13 কোটি লিব্র। লিব্র হচ্ছে ফ্রান্সের মুদ্রার নাম। বিপ্লবের আগে ফ্রান্সের যাজকদের সংখ্যা ছিল 1,30,000। এই সকল যাজক আবার দুটো ভাগে বিভক্ত ছিলেন। এক শ্রেণী ছিলেন উচ্চতর শ্রেণী আর যাজকদের উচ্চতর শ্রেণী, আর একটা নিম্নতর শ্রেণী। উচ্চতর শ্রেণী আমরা দেখব কারা ছিলেন, যারা বড় বড় শহরের যে বড় বড় গির্জার প্রধান, গির্জার যাজকরা, এদেরকে উচ্চ শ্রেণীর মধ্যে ছিলেন। এরা আমরা দেখবো যে বলা হচ্ছে দেশের সর্বোচ্চ পর্যায়ের যাজকদেরকে বিশপ বলা হতো, এবং এরা মোটামুটি সকল সুবিধার অধিকারী এরা ছিলেন। এদের সংখ্যা ছিল সেই সময় 139 জন। গির্জার অনুদান নীতি, অমিতব্যয়িতা এবং বৈষম্যপূর্ণ বিধান তৎকালীন ফ্রান্সে শুধু ধর্মীয় সংকট সৃষ্টি করে, বরং বিপ্লবের পথকে আরো সুগম করে ফেলেছিল। তারপর চলে আসবো আমরা দ্বিতীয় শ্রেণী। অর্থাৎ আমরা আগে তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, ফরাসি সমাজ ব্যবস্থাটা দুটো ভাগে বিভক্ত ছিল, একটা ছিল সুবিধাভোগী আর একটা ছিল সুবিধা বঞ্চিত। সুবিধাভোগীর মধ্যে আমরা দেখব সবচেয়ে প্রথমে যারা ছিলেন তারা ছিলেন ধর্মযাজক। এরা ফার্স্ট স্টেট নামে পরিচিত ছিলেন, এবং বলা হচ্ছে যে সমাজের সকল সুযোগ সুবিধা এরাই ভোগ করতেন, এরাই আরাম-আয়েসে জীবনযাপন করতেন। এরা তবে এদের ইনকাম সবচেয়ে বেশি ছিল, আয় রোজগার এদের সবচেয়ে বেশি ছিল, অথচ এরা কর মুক্ত ছিলেন। এরা সরকারকে কোনো কর দিতেন না, উল্টো তারা জনগণের নিকট থেকে জোরপূর্বক টাইট নামক এক ধরনের ধর্মকর আদায় করতেন। এছাড়া আমরা দেখবো এরা মৃত্যুকর, নামকরণ করও তারা আদায় করতেন। আর গির্জা থেকে যে সম্পত্তি আসতো সেই সম্পত্তিটা পুরোটাই, যে টাকাটা সেটা পুরোটাই ধর্মযাজকরা ব্যয় করতেন নিজেদের জন্য। এবং সেই সময় দেখো আমরা বলা হচ্ছে যে এই যে যাজকরা এরাও কিন্তু দুটো ভাগে বিভক্ত ছিলেন, একটা ছিলেন উচ্চতর শ্রেণী আর একটা ছিলেন নিম্নতর শ্রেণী। উচ্চতর শ্রেণীতে আমরা দেখব যারা শহরের বড় বড় গির্জার যাজক ছিলেন তারা উচ্চতর শ্রেণীর যাজক ছিলেন, এবং নিম্নতর শ্রেণী যারা গ্রামগঞ্জের ছোট ছোট গির্জার যারা ছিলেন তারা নিম্ন শ্রেণীর যাজক ছিলেন। এবং এখানে আমরা দেখব যে এদের দুই শ্রেণীর মধ্যেও আবার সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য ছিল, কারণ শহরের যারা বড় বড় যাজকরা ছিলেন তাদের অনেক বেশি আয় রোজগার ছিল, সেই তুলনায় নিম্ন শ্রেণীর যাজক ছিলেন তাদের আয় রোজগার একটু কম ছিল। সেসব আমরা দেখব বলা হচ্ছে যে সর্বোচ্চ পর্যায়ে যাজকদেরকে কি বলা হতো? বিশপ, এবং এদের সংখ্যা ছিল 139 জন। এরপর চলে আসবো আমরা দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর সুবিধাভোগীদের মধ্যে দ্বিতীয় শ্রেণী কারা ছিলেন? তারা ছিলেন অভিজাত শ্রেণী। এই অভিজাত শ্রেণীকে বলা হচ্ছে ফ্রান্সের ফরাসি বিপ্লবের পূর্বে সুবিধাভোগীদের দ্বিতীয় পর্যায়ের সম্প্রদায়। এখানে বলা হচ্ছে এরা কি নামে পরিচিত ছিলেন? এরা সেকেন্ড স্টেট নামে পরিচিত ছিলেন। ফার্স্ট স্টেট নামে কারা ছিলেন? ধর্মযাজকরা। আর সেকেন্ড স্টেট হিসেবে পরিচিত ছিলেন অভিজাতরা। অভিজাত শেষ আমরা দেখব, অভিজাত বলতে আমরা বুঝতে পারছি তারা যারা রাজা ছিলেন, রাজার পরিবারের লোকজন যারা ছিলেন, যারা বিভিন্ন রাজার সভাসদ, যারা বিভিন্ন মন্ত্রীরা, এরা কিন্তু আমরা দেখবো মোটামুটি অভিজাত শ্রেণী ছিলেন। দেখো এখানে কি বলা হচ্ছে যে সেই সময় ফ্রান্সে অভিজাত শ্রেণীর সংখ্যা ছিল 3,50,000। মর্যাদার প্রতীক হিসাবে এরা লর্ড, ব্যারন, মার্কুইস ইত্যাদি পদবি ব্যবহার করতেন, এবং সবসময় তারা একটা তরবারি বহন করতেন তাদের আভিজাত্যের প্রতীক হিসাবে। মোট জনসংখ্যার তুলনায় এদের সংখ্যা নগণ্য হলেও এরা ছিলেন সমাজের সর্বাধিক প্রভাবশালী। অভিজাতরা নিজেদেরকে ফ্রান্সের বিজেতা ফ্রাঙ্কিশ জাতির বংশধর বলে মনে করতেন। শুধু বংশ কল্যাণের অজুহাতে এরা
রাজপরিষদ, মন্ত্রী, রাজদূত, প্রাদেশিক শাসনকর্তা, সামরিক বিভাগের উচ্চ পদগুলোতে একচেটিয়া অধিকার ভোগ করতেন। অর্থাৎ আমরা দেখব যে এরা বংশ পরস্পরে তারা কিন্তু সেই সুবিধাগুলো ভোগ করতেন। হয়তো রাজার ছেলে রাজা হতেন, তেমনি মন্ত্রীর ছেলে মন্ত্রী হতেন। এইভাবে কিন্তু আমরা দেখবো যে পদটা এই অভিজাত শ্রেণীদের ইয়েতে অধিকারে ছিল এবং এরা একচেটিয়া বিভিন্ন অধিকারগুলো তারা ভোগ করতেন। এবং আরো দেখবো যে অন্য এই যে বিভিন্ন উচ্চ পদস্থ যে পদগুলো এরাই পেতেন, অন্যান্যদের কিন্তু এই ধরনের রাজার অধীনস্থ বড় বড় যে কোনো পদগুলো পাওয়ার অধিকার সাধারণ মানুষের ছিল না, বংশ পরস্পরা এরাই ভোগ করতেন সেটা। এবং দেশের মোট ভূমির 20% নিয়ন্ত্রণ করতেন সামন্ত শ্রেণীর অভিজাতগণ। অভিজাত শ্রেণীরাও দুই ভাগে বিভক্ত ছিলেন। প্রথমে আমরা পাবো অসিধারী অভিজাত, এদের মধ্যে স্বয়ং রাজা, রাজার পরিবার এবং সামরিক পদস্থ কর্মকর্তা। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব অভিজাতদের এদের আস্ফালন। দ্বিতীয় পর্যায়ে যারা ছিলেন তারা পোশাকি অভিজাত, এদের মধ্যে ছিলেন প্রশাসক, আইনবিদ, বিচারক ইত্যাদি। এই যুগে ফ্রান্সের অভিজাতদের আস্ফালন এমন পর্যায়ে পৌঁছায় যে তারা ইচ্ছা মতো নিম্ন শ্রেণীর নিকট থেকে কর আদায় করতেন। এদের প্রাসাদের পাশ দিয়ে নিজের হাঁটা, তাদের পশু ভেড়া এগুলো গেলে জোরপূর্বক তারা তার জন্য শুল্ক আদায় করতেন। অভিজাতরা আর্থিক সংকটে পড়লে তৃতীয় শ্রেণী যারা সুবিধা বঞ্চিত ছিলেন তাদের কাছ থেকে বিভিন্নভাবে তারা ওই একাধিকভাবে কর আরোপ করে বিভিন্নভাবে তাদের কাছ থেকে অর্থ আদায় করে শোষণ নির্যাতন চালাতেন। তাহলে আমরা দ্বিতীয় যেটা পেলাম যে সুবিধাভোগীদের মধ্যে দ্বিতীয় যারা ছিলেন তারা ছিলেন অভিজাত। সেই অভিজাতকেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বলা হচ্ছে যে অভিজাত কারা ছিলেন, যারা রাজা, রাজ্যের রাজপরিবার, তার সামরিক পদস্থ কর্মকর্তা। এবং এই ব্যক্তিরা ছিলেন অভিজাতদের মধ্যে প্রথম শ্রেণী। আর অভিজাতদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে যারা ছিলেন তারা ছিলেন পোশাকি অভিজাত, যাদেরকে বলা হচ্ছে প্রশাসক ছিলেন, আইনবিদ ছিলেন, বিচারকরা ছিলেন। আর এইসব আমরা দেখব যে অভিজাতরা বলা হচ্ছে যে সকল ক্ষমতার অধিকারী ছিলেন। এরা বংশ পরস্পরায় তারা যে তাদের যে পদগুলো তারা নিজেরাই ভোগ করতেন। অন্য সাধারণ মানুষের যত শিক্ষিত হোক না কেন কিন্তু এই উচ্চ পদগুলো পাওয়া তাদের নাগালের বাইরে ছিল। এবং এখানে আমরা দেখব যে এই যে অভিজাতরা তারা কিন্তু আমরা দেখব বিশেষ করে রাজারা তারা কিন্তু আমরা দেখব সেই সময় আর্থিক সংকটে পড়লেই কিন্তু আমরা দেখব সুবিধা বঞ্চিত বা তৃতীয় শ্রেণীদের উপর তারা একাধিক কর আরোপ করতেন এবং তাদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায়ের জন্য শোষণ নির্যাতন চালাতেন। এরপর চলে আসবো আমরা তৃতীয় শ্রেণী, যাদেরকে আমরা বলবো সুবিধা বঞ্চিত। সুবিধা বঞ্চিত বা তৃতীয় শ্রেণী কারা ছিলেন? যাজক এবং অভিজাত বাদ দিয়ে ফ্রান্সের সমাজে বসবাসকারী অন্যান্য সকল শ্রেণীর মানুষই ছিলেন সুবিধা বঞ্চিত বা তৃতীয় শ্রেণীর অন্তর্গত। এখানে আমরা দেখব যে সেই সময় ফ্রান্সের 96% লোকই কিন্তু ছিলেন তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থাৎ যাজক অভিজাত বাদ দিয়ে বাকি ফ্রান্সে অবস্থানরত যে 96% লোক, আমরা আগেই পড়ছি যে 4% ছিলেন সুবিধাভোগী আর 96% ছিলেন সুবিধা বঞ্চিত বা তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। এই আমরা দেখব এই তৃতীয় শ্রেণী রাষ্ট্রের সকল প্রকার কর এদেরকে দিতে হতো, এরাই সকল কর ব্যয়ভার বহন করতেন। অর্থাৎ যাজক এবং অভিজাতদের যে তারা সুযোগ সুবিধা, তারা যে অভিজাতপূর্ণ জীবনযাপন করতেন তার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থটা যোগান দিতেন কারা? এই তৃতীয় শ্রেণীর জনগণ। এবং এখানে দেখো অথচ এদের অর্থে অভিজাত যাজকরা চললেও এদের কিন্তু কোনো সামাজিক মূল্য দেওয়া হতো না। এরা সমাজের অভিজাত বা যাজকরা এদের সাথে মিশতেন না এবং এদেরকে আমরা দেখব যে কোনো মূল্য দেওয়া হতো না। এখানে আমরা দেখব যে বুর্জোয়া, চাকরিজীবী, বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিক, কারিগর, কৃষক এরা ছিলেন তৃতীয় শ্রেণীর লোক, সুবিধা বঞ্চিত তৃতীয় শ্রেণী এবং থার্ড স্টেটের লোক। ঠিক আছে, এখন এখানেও কিন্তু আমরা পাবো যেমন যাজকদের সম্পর্কে আমরা পড়ছি, সেখানে আমরা দুই ভাগ পেয়ে গেছি, উচ্চতর শ্রেণীর যাজক, নিম্নতর শ্রেণীর যাজক। অভিজাতদের মধ্যে আমরা দুটো অভিজাত পাইছি, একটা অসিধারী অভিজাত, একটা পোশাকি অভিজাত। এখন আমরা দেখব তৃতীয় শ্রেণীতেও কিন্তু ভাগ ছিল। এর মধ্যে আমরা দেখব থার্ড স্টেট বা তৃতীয় শ্রেণীর নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে কি বলা হতো? বর্জরা। এদের আর্থিক সচ্ছলতা থাকলেও সামাজিক মর্যাদা এদের ছিল না। ঠিক আছে,
এরাই সর্বপ্রথম আমরা দেখবো যে স্বার্থ সচেতন হিসাবে রাজনৈতিক এবং সামাজিক নেতৃত্ব দখল করার প্রয়োজনীয়তা অনুভব করে, এবং আমরা এটা জানবো যে ফরাসি বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছেন তারা ছিলেন বুর্জোয়া শ্রেণী। অর্থাৎ এদের টাকা পয়সা প্রচুর ছিল, কিন্তু এরা সামাজিক কোনো মর্যাদা পেতেন না, যার কারণে দেখবো যে সামাজিক মর্যাদা এবং যে ভেদাভেদ সেটা দূর করার জন্য যে ফরাসি বিপ্লব হয়েছিল সেই বিপ্লব নেতৃত্ব দিয়েছিলেন এই বুর্জোয়ারা। এখন আমরা দেখব বুর্জোয়াদের মধ্যে বুর্জোয়াদের একাংশ ছিলেন চাকরিজীবী, যারা উচ্চপদস্থ কিছু চাকরিজীবী ছিলেন, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী এবং বুদ্ধিজীবী। এরা ছিলেন উচ্চশিক্ষিত এবং দার্শনিক চিন্তা ভাবনায় উদ্দীপ্ত। এবং এখানে আমরা দেখব তারা তাদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে যাজক এবং অভিজাত শ্রেণীর ভোগবিলাস এবং অনৈতিক কার্যকলাপ জনসম্মুখে তুলে ধরার জন্য লেখনী ধারণ করেন এবং সকল শ্রেণীর মানুষের জন্য সমান অধিকারের দাবিও জানান। ফরাসি বিপ্লব সংগঠনে আমরা দেখব তৃতীয় শ্রেণীর যে উচ্চশিক্ষিত এবং দার্শনিকরা ছিলেন তাদের অনেক বড় ভূমিকা ছিল। এরপর চলে আসবো তৃতীয় শ্রেণীর আর একটা বৃহত্তর অংশ ছিল সেই সময় কৃষি সম্প্রদায়। আমরা জানি যে আমরা আধুনিক কালের ইতিহাস পড়তেছি, কিন্তু তার পূর্ব থেকে আমরা দেখব যে যে অবস্থাটা সমাজ এই পৃথিবীতে সমাজে অবস্থা ছিল সেটা ছিল কি কৃষি নির্ভর। এখানে আমরা দেখব যে সেই সময় ফ্রান্সেরও কিন্তু জনগণের তৃতীয় শ্রেণীর একটা বড় অংশ যারা ছিলেন তারা ছিলেন কৃষক সম্প্রদায়। কৃষক সম্প্রদায় কেউ ক্ষেত্রে আমরা দেখব যে তারাও দুই ভাগে বিভক্ত ছিলেন। এক দল ছিলেন স্বাধীন কৃষক যারা নিজের জমি চাষ করতেন, অন্যটা ছিলেন যাদেরকে বলা হচ্ছে যে বর্গা চাষী, প্রান্তিক চাষী, ক্ষেত মজুর এবং ভূমিদাস। এখানে আমরা দেখব যে ফ্রান্সের এই সময় প্রতি 4 জনে 1 জন মাত্র ছিলেন স্বাধীন কৃষক, বাকি কিন্তু 3 জন যারা পাচ্ছি আমরা, প্রতি 4 জনের মধ্যে 3 জন যারা ছিলেন তারা কিন্তু ছিলেন বর্গা চাষী, প্রান্তিক চাষী, ক্ষেত মজুর এবং ভূমিদাস। এখানে আমরা দেখব যে প্রতি 20 জন চাষীর মধ্যে 1 জন ছিলেন ভূমিদাস। এখানে ভূমিদাস সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। ভূমিদাস বলতে আমরা কি বুঝবো, যে জমিতে যারা চাকরের মতো, দাসের মতো বিভিন্ন কাজ করতেন তাদেরকে কিন্তু ভূমিদাস বলা হয়েছে। অর্থাৎ আমরা দেখব যে সেই সময় যে সামন্ত বা জমিদাররা ছিলেন, এই জমিদারদের অধীনে কিছু চাষি ছিলেন, কিছু কৃষক ছিলেন যাদের নিজস্ব জমি তো ছিলই না। এই জমিদার বা অন্যান্য যারা স্বাধীন কৃষক তাদের জমিতে এরা যুগ যুগ ধরে এরা চাষাবাদের কাজ করতেন, বিনিময়ে তারা হয়তো অর্থ পেতেন কিছু, এই জন্য এদেরকে বলা হয়েছে ভূমিদাস। এখানে আমরা দেখবো বলা হচ্ছে যে প্রতি 20 জন চাষির মধ্যে 1 জন ছিলেন ভূমিদাস। এদের হয়তো এমনও অনেক ক্ষেত্রে দেখা ছিল যে কোনো কারণে দেখা গেছে যে কোনো কৃষক অল্প জমি ছিল, হয়তো কোনো কারণে পরপর 2-3 বছর তার ফসল হানি ঘটলো, তখন সে যখন তার জমির কর দিতে পারছিল না, হয়তো সে তখন তার বিনিময় সে হয়তো কোনো স্বাধীন কৃষকের কাছ থেকে কিংবা কোনো জমিদারের কাছ থেকে সে হয়তো কিছু অর্থ নিয়েছিল। সেই অর্থটা সে যতদিন পর্যন্ত সে পূরণ করতে পারেনি তখন সে কিন্তু তার জমিতে সে যে চাষাবাদ করত, কাজ করত দাস হিসাবে। এর জন্য এদেরকে ভূমিদাস বলা হয়েছে। এখানে দেখো বলা হচ্ছে যে ফরাসি বিপ্লবে প্রথম যারা নেতৃত্ব দিয়েছেন তারা বুর্জোয়া, তাদের পরে যাদের সংখ্যা বেশি ছিল তারা ছিলেন কৃষক। এখানে আমরা দেখব যে ফরাসি বিপ্লব একটি প্রবাদ আছে, যে প্রবাদ দিয়ে বলা হয়েছে সেই সময় ফ্রান্সের যে নরবরের সমাজ ব্যবস্থা সেটা বলা হচ্ছে যে দ্য নভেলস ফাইট, দ্য ক্লেয়ারজি পে অ্যান্ড দ্য পিপুল পে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে অভিজাতরা যুদ্ধ করতেন, যাজকরা প্রার্থনা করতেন আর জনসাধারণ কর প্রদান করতেন। এটা দিয়ে সেটা বোঝানো হচ্ছে যে অভিজাতরা যুদ্ধ করতেন আর যারা যাজক ছিলেন তারা প্রার্থনা করতেন, মানে যাজকদের তো কাজই সেটা। এবং আর ফ্রান্সের সমাজ ব্যবস্থাকে চালানোর জন্য যে অর্থের প্রয়োজন হতো সেটা যারা দিতেন তারা ছিলেন জনসাধারণ বা তৃতীয় শ্রেণীর জন। তাহলে এইভাবে আমরা আজকে যেটা ফরাসি বিপ্লবের সংগঠনের যে কারণ হিসাবে আমরা পাচ্ছি, প্রথম কারণ সেটা হচ্ছে সামাজিক অবস্থা। কারণ সমাজে যে বিভেদটা ছিল এই বিভেদটাই কিন্তু আমরা দেখব, বিভেদ থেকে বের হয়ে আসার জন্য ফ্রান্সের জনগণ যে বিপ্লব সংগঠন করছিলেন সেটাই কিন্তু হচ্ছে ফরাসি বিপ্লব।
এখন ফরাসি বিপ্লবে যেহেতু আমি তোমাদেরকে বারবার একটা কথা বললে আমাদের অনেক সময়টা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা তারপরও একটু তোমাদেরকে আমি আবার বলার চেষ্টা করব যে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের যে সামাজিক অবস্থা সেটাকে কি বলা হয়েছে, ঘূর্ণি ধরা, তাই না? এখানে আমরা দেখব যে সেই সময় ফ্রান্স শ্রেণী বৈষম্যের উপর প্রতিষ্ঠিত ছিল। সেই শ্রেণী বৈষম্যটা দুই ভাগে বিভক্ত ছিল, একটা ছিল সুবিধাভোগী আর একটা ছিল সুবিধা বঞ্চিত। সুবিধাভোগী যারা ছিলেন তারাও দুই ভাগে বিভক্ত ছিলেন, একটা ছিল যাজক আর একটা ছিল অভিজাত। যাজকরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেতেন, এদেরকে বলা হচ্ছে ফার্স্ট স্টেট। আর তারপরে যারা ছিলেন সুবিধাভোগীদের মধ্যে তারা ছিলেন অভিজাত, তাদেরকে বলা হয়েছে সেকেন্ড স্টেট। আর এখানে আমরা দেখব যাজক এবং অভিজাত বাদ দিয়ে ফ্রান্সি সমাজে যে জনগণ বাস করতেন যারা ছিলেন তাদেরকে বলা হতো সুবিধা বঞ্চিত, এবং এরা থার্ড স্টেট নামে পরিচিত ছিল। এখানে আমরা দেখব যে যাজক অভিজাত ছাড়া বুর্জোয়া, চাকরিজীবী, শ্রমিক, কারিগর, কৃষক সকলে ছিলেন থার্ড স্টেট বা সুবিধা বঞ্চিতদের দলে। এখানে আরেকটা আমরা বারবার পড়বো, এটা মনে রাখবা, বারবার এটা আমরা মনে বলবো যে এই যে অভিজাত এবং যাজক এবং অভিজাতরা ফ্রান্সের সমাজ ব্যবস্থার সবচেয়ে সুযোগ সুবিধা ভোগ বিলাসের জীবনযাপন করতেন, কিন্তু এদের ভোগ বিলাসের জন্য যে অর্থের প্রয়োজন হতো সেই অর্থর যে কর পুরোটাই দিত কারা, তৃতীয় শ্রেণীর জনগণ। যার কারণে আমরা দেখব তৃতীয় শ্রেণীর জনগণ ক্ষিপ্ত হয়ে ফরাসি যে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে আন্দোলন বা বিপ্লব সংগঠন করেছিলেন সেটাই ফরাসি বিপ্লব নামে পরিচিত। এরপর চলে আসবো আমরা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। দেখ এখানে অর্থনৈতিক অবস্থায় কি বলা হচ্ছে যে যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থার মূল উৎস হলো কর ব্যবস্থা, অর্থাৎ সরকার, একটা দেশের সরকার পরিচালিত হয় জনগণের দেয়া করের উপর নির্ভর করে, তাই না? এখানে আমরা দেখব যে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের যে এই কর ব্যবস্থাটা যেটা ছিল সেটা ছিল ত্রুটিপূর্ণ। এখানে আমরা দেখব কর ব্যবস্থায় বৈষম্য ছিল, কর আদায় ব্যাপক দুর্নীতি ছিল। তদুপরি আমরা দেখব সরকারি অপচয়, অহেতুক যুদ্ধ ব্যয়, ফসল হানি এবং রাজ পরিবারের অমিতব্যয়িতার কারণে অর্থনৈতিক ব্যবস্থার চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এখানে দেখো বলা হচ্ছে সেই সময় ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে দুই ধরনের কর পরিচালিত ছিল বা প্রচলিত ছিল, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর তিন ভাগে বিভক্ত ছিল, তিনটি প্রত্যক্ষ কর ছিল। একটা হচ্ছে টেই যেটা ছিল সেটা হচ্ছে তোমার ভূমির উপর প্রদেয় কর বা ভূমি কর। দ্বিতীয়টা হচ্ছে ক্যাপিটোসিয়া যেটা হচ্ছে উৎপাদন কর, এটা কোনো কিছু উৎপাদন করলে এই কর দিতে হতো। তারপর চলে আসবো আমরা একটা ভ্যাটিয়াস, এটা ছিল আয় কর। স্থাবর এবং অস্থাবর সম্পত্তির আয় থেকে এই কর আদায় করা হতো। পরোক্ষ কর, আর তাহলে আমরা প্রত্যক্ষ কর তিনটা পেলাম, একটা পেলাম টেই, তারপর একটা পেলাম ক্যাপিটোসিও, একটা পেলাম ভ্যাটিয়াস। একটা ভূমির উপর কর, একটা উৎপাদন কর, আর একটা হচ্ছে আয় কর, সম্পত্তির উপর যে করটা। এরপর আমরা দেখব এই তিনটা ছিল প্রত্যক্ষ কর, কিন্তু পরোক্ষ কর একাধিক পরোক্ষ কর ছিল। এখানটা হচ্ছে পরোক্ষ করগুলো ছিল নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রীর উপরে। পরোক্ষ করগুলোর মধ্যে একটা পাবো আমরা গ্যাপে, এটা একটা ঘৃণ্য কর ছিল যেটাকে বলা হচ্ছে লবণ কর। লবণ ব্যবহার করলে তার জন্য সরকারকে একটা কর, খাজনা বা শুল্ক দিতে হতো। এখানে দেখো আর একটা ঘৃণ্য ব্যাপার ছিল যে এই করটা দুধের শিশু থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী সবাইকে এই লবণ করটা বা গ্যাবের করটা দিতে হতো। দুধের শিশু, যে বাচ্চাটা খাদ্য গ্রহণ করতো না, দুধ খেয়ে থাকতো, সেই শিশুটাকেও তার নামেও এই করটা নেওয়া হতো। আর মৃত্যু পথযাত্রী আমরা জানি যারা মানে মৃত্যু যে কোনো সময় তারা মরে যাবে, এই ধরনের ব্যক্তিও যারা যতদিন বেঁচে ছিলেন তাদেরকেও এই করটা দিতে হতো। তারপর চলে আসবো আমরা করভি, এটা হচ্ছে বাধ্যতামূলক শ্রম দান। এটা বলা হচ্ছে যে নির্দিষ্ট দিনে সামন্তপ্রভু মেনলি বলতে আমরা বোঝাচ্ছি যারা জমিদার শ্রেণী ছিলেন তাদের জমিতে বিনা পারিশ্রমিকে শ্রম দিতে হতো, আর এটা ছিল বাধ্যতামূলক শ্রম দান করা। তারপর চলে আসবো আমরা আরেকটা পরোক্ষ কর সম্পর্কে, সেটা হচ্ছে এটা হচ্ছে ভোগ্য বস্তুর উপর দেয় কর। তারপর চলে আসবো আমরা বানালিতে, এটা হচ্ছে
যে সামন্ত প্রভুর কৃষি যন্ত্রপাতি বাধ্যতামূলক ব্যবহার করা এবং তার উপর উৎপন্ন ফসলের নির্দিষ্ট পরিমাণ দিতে বাধ্য থাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা বর্গা চাষী ছিলেন বা স্বাধীন কৃষকও যারা ছিলেন, তো এদের যন্ত্রপাতি থাকলেও বাধ্য করা হতো যে কৃষক জমিদার বা যারা সামন্ত প্রভু বা জমিদারদের কৃষি যন্ত্রপাতি এদেরকে বাধ্য করা হতো ব্যবহার করার জন্য। এবং এই যে বাধ্য করা হতো তার বিনিময়ে কিন্তু আমরা দেখবো যে কৃষক যে ফসল উৎপাদন করতো সেখান থেকে এই করটা একটা নির্দিষ্ট পরিমাণ কর সেই সামন্তকে বা জমিদারকে দিতে হতো। তাহলে এটাও একটা আমরা দেখবো যে বলা হচ্ছে যে এটাও একটা ঘৃণ্য কর ছিল। তারপর চলে আসবো আমরা টাইথ, এটা বলা হচ্ছে ধর্মকর। এটা আমরা দেখব যে এই করটা উৎপাদিত ফসলের 1/10 গির্জাকে দিতে বাধ্য থাকা, অর্থাৎ কৃষকরা যে ফসল উৎপাদন করত সেটাকে 10 ভাগে ভাগ করে 1 ভাগ অবশ্যই গির্জাকে দিতে হতো, যেটা ধর্মকর বা টাইথ নামক পরিচিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে করগুলো, যেটা প্রত্যক্ষ ছিল 3টা, আর তার পাশাপাশি আমরা প্রায় 5টা কর পেলাম, যেটা ছিল পরোক্ষ কর। এই করগুলো বলা হচ্ছে যে ফ্রান্সের রাজারা বা সামন্ত শ্রেণীরা নিজেদের আরাম আয়েসের জন্য সাধারণ জনগণের কাছ থেকে জোরপূর্বক তারা এই করটা শোষণমূলকভাবে এই করটা তারা আদায় করতেন, এই করগুলো। এমন তারা বলা হচ্ছে যে সমাজের সুপ্রশ্রয় লোকের উপর এই সমস্ত কর ধার্য করার বিধান ছিল, কিন্তু যাজক এবং অভিজাতগণ প্রায় করমুক্ত জীবনযাপন করতেন। আমি আগে তোমাদেরকে বলছি যে ফ্রান্সের সেই সময় ফরাসি বিপ্লব সংগঠনের পূর্বে ফ্রান্সের যে জনগণ, যে সুবিধাভোগী যারা ছিলেন, তারা কিন্তু আরামায়েশে জীবনযাপন করতেন। এদের ভাগে অনেক সম্পত্তি ছিল, অনেক ইনকাম সোর্স ছিল, কিন্তু এরা কোনো রকম কর দিতেন না। সরকার একটা দেশ চালানোর জন্য যে করের প্রয়োজন, যে শুল্কের প্রয়োজন, যে অর্থের প্রয়োজন, এটা কিন্তু অভিজাত বা যাজকরা দিতেন না। দিতেন কারা? যাদের সয় সম্পত্তি খুবই কম ছিল, তাদেরকে এই করগুলো দিতে বাধ্য করা হতো। এখানে আমরা দেখব যে অভিজাত কিছু সংখ্যক আংশিকভাবে কর প্রদান করলে যাচকরা তো একেবারে কোনো রকম কর দিতেন না, উল্টো তারা আরো কর নিতেন, যেটা আমরা পড়ছি। একটা হচ্ছে টাইপ কর, আর আরো আমরা পড়ছি নামকরণ কর, কেউ মারা গেলে তার কার্যক্রম করার জন্য তারা কর নিতেন। এখানে আমরা দেখব যে কাজে সমস্ত করভার পড়তো তৃতীয় শ্রেণীর জনগণের উপর, এবং তা আদায় করার জন্য এদের উপর প্রচুর অত্যাচার শোষণ করা হতো। এবং এই সময় দেখো ইন্টেন্ডেন্ট নামক এক ধরনের কর্মচারী ছিলেন যারা কর আদায় করতেন, এবং এক সমীক্ষায় দেখা যাচ্ছে যে এই সময় কৃষকদের উপার্জনের 55% সরকারের কর হিসাবে দিতে হতো, এই জন্য তাদের অর্থনৈতিক দুর্নীতি শীর্ষ ছিল না। আর আমরা দেখবো যে সময় আমরা ইতিহাস পড়ছি সেই সময় কিন্তু আজকের মতো এত আধুনিক যন্ত্রপাতি, আধুনিক সার, বীজ এগুলো ছিল না যে প্রচুর উৎপাদন হতো। উৎপাদন নিয়ম মতো হতো, কিন্তু তার ভিতর থেকেও আমরা দেখবো যে প্রায় 55% যে উপার্জনের তার কর হিসাবে সরকারকে কৃষকদেরকে দিয়ে দিতে হতো। যার কারণে আমরা দেখব যে এই কৃষকদের আমরা দেখব যে দুর্দশার শেষ ছিল না। এখন আমরা দেখব এরপরে চলে আসব যে আমরা আরো পড়ছি যে সেই সময় যে অর্থনৈতিক অবস্থা ঘুণে ধরা ছিল, তার আরেকটা পাচ্ছে কি, যে সেই সময় আমরা দেখব যে রাজ পরিবার, যে রাজারা, তাদের পরিবারের লোকজন, তাদের যে অমিত ব্যয়িতা, তারা যে ব্যাপকভাবে তাদের ভোগ বিলাসের জন্য, জাঁকজমকের জন্য ব্যাপক অর্থ ব্যয় করতেন। পাশাপাশি তারা যখন তখন যে কোনো ব্যাপারে তারা যুদ্ধে জড়ায় পড়তেন, অহেতুক যুদ্ধ করতেন, সেই যুদ্ধে প্রচুর ব্যয় হতো। এখন সেই সম্পর্কে আমরা কিছুটা পড়বো। দেখো এখানে প্রথম যেটা আমরা পড়বো যে জাঁকজমক, কারণ আমরা পড়ছি যে অভিজাত এবং যাজকরা এরা কিন্তু জাঁকজমকের জীবনযাপন করতেন। এখানে বলা হচ্ছে যে জাঁকজমক এবং আরাম আয়েসের জন্য আরেকটা আমরা তোমাদেরকে বলি যে ফরাসি বিপ্লবের পূর্বে যে রাজারা শাসন করতেন তাদেরকে বলা হচ্ছে পূর্ব রাজবংশ। এরা পূর্ব রাজবংশের রাজা ছিলেন এবং এদের সকলের উপাধি ছিল শেষে লুই। এখানে আমরা দেখব যে জাঁকজমক এবং আরাম আয়েসের জন্য এই যে লুই রাজারা ছিলেন তারা মোটা অঙ্কের অর্থ ব্যয় করতেন। এসব আমরা দেখব যে রাজা চতুর্দশ লুই মেনলি আমরা দেখবো যে প্রথম থেকে নানা রকম যে সামাজিক বৈষম্য ছিল, আর্থিক দুর্গতি ছিল, কিন্তু শেষের দিকে চতুর্দশ লুইয়ের সময় থেকে কিন্তু আমরা দেখব যে নানা কারণে যে অর্থনৈতিক নানা কারণে যে
অর্থনৈতিক দুর্দশার সৃষ্টি হয়েছিল, সেইটা থেকে কিন্তু আমরা দেখব যে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু ফরাসি জনগণ বিপ্লব সংগঠন করেছিলেন। তার মধ্যে দেখবো আমরা যে এই লুই রাজারা যে জাঁকজমক জীবনযাপন করতেন, তাদের জাঁকজমকের জন্য যে মোটা অঙ্কের জনগণের কাছ থেকে জোরপূর্বক কর আদায় করে আরামায়েশে জীবনযাপন করতেন। যেমন দেখো বলা হচ্ছে যে রাজা চতুর্দশ লুই কিন্তু তিনি ভার্সাইয়ে বিশাল রাজপ্রাসাদ গড়ে তুলেছিলেন মোটা অঙ্ক অর্থ দিয়ে। এছাড়া আমরা দেখবো যে এই যে রাজপ্রাসাদটা তিনি গড়ে তুলেছিলেন, সে প্রাসাদের রক্ষণাবেক্ষণের জন্য সেই সময় যে ব্যয় অর্থ খরচ হতো আদায় করা, সেটা আদায়কৃত রাজস্বের 60% অর্থ ব্যয় হতো এই রাজপ্রাসাদের রক্ষণাবেক্ষণের জন্য। ফলে রাজকোষাগারে অর্থ ঘাটতি দেখা দেয় এবং সেটা তীব্র আকার ধারণ করে। অর্থাৎ চতুর্দশ লুই তার সময় যে বিশাল রাজপ্রাসাদ গড়ে তুলছেন, ভার্সাই রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের যে বিভিন্ন জাঁকজমক সেটা রক্ষণাবেক্ষণের জন্য আমরা দেখব যে যে রাজস্বটা আদায় হতো সেখান থেকে 60% এখানে ব্যয় হয়ে যেত। এবং এই সময় থেকে আমরা দেখব যে রাজকোষাগারে কি হলো, অর্থের ঘাটতি দেখা দিল এবং ক্রমান্বয়ে সেটা আরো তীব্র আকার ধারণ করলো অন্যান্য রাজাদের সময়। তারপর চলে আসবো আমরা দ্বিতীয়তে দেখব যে ভাইসরয় রাজপ্রাসাদে সে সময় প্রায় 18,000 কর্মচারী কাজ করতেন এবং এর মধ্যে আমরা দেখব যে 16,000 যারা কর্মচারী ছিলেন তারা রাজ পরিবারের আরাম আয়েশের জন্য নিযুক্ত ছিলেন, বাকি 2,000 ছিলেন সভাসদ। ভোগবিলাসের পিছনে আমরা দেখব বাৎসরিক প্রায় 100 কোটি লিব্র ব্যয় করা হতো। এখন আমরা পড়ব, দেখো যে রাজা রানীদের যে ভোগবিলাসে তার একটা আমরা প্রমাণ পাবো। দেখবো আমরা যে সেই সময় যে রানী তার ব্যক্তিগত ভৃত্য বলবো বা পরিচারিকা বলবো বা চাকর বলবো প্রায় 500 জন ছিলেন। এক রানীরই তার চাকর ছিলেন, তার কৃতদাস ছিলেন 500 জন। এছাড়া আমরা দেখবো রাজার আস্তাবলে সেই সময় 1900 অশ্ব এবং 200 অশ্বযান সব সময় প্রস্তুত থাকতো। অমিতব্যয়িতা শুধু এখানে আমরা শেষ দেখবো না, সেই সময় ফরাসি রাজারা তাদের যে ব্যবহৃত জিনিসগুলো প্রচুর মূল্য দিয়ে তারা কিনে আনতেন বিভিন্ন দেশ থেকে। যেমন ধরো সেই সময় বলা হচ্ছে যে ফরাসি রাজার ব্যবহৃত চতুর্দশ লুইয়ের ব্যবহৃত যে টেবিল ছিল, সেই টেবিলটা সেই সময় 75 লক্ষ লিব্র দিয়ে কেনা হয়েছিল। তাহলে আমরা এখানে কি পেলাম, যে যে রাজ পরিবারের যে অমিত ব্যয়িতা সেটার প্রমাণ আমরা পেলাম। এখন আমরা আরেকটা চলে যাবো, যে আমরা পড়লাম আরেকটা কি, যে অহেতুক যুদ্ধ ব্যয়। এসব আমরা দেখব যে ফরাসি রাজারা কথায় কথায় নিজেদের প্রভাব দেখানোর জন্য একাধিক যুদ্ধে জড়াই পড়ছিলেন, যেখানে তারা এই যুদ্ধে না জড়ালেও চলতো। যেমন আমরা দেখব 7 বর্ষব্যাপী যুদ্ধ, এই যুদ্ধ তারা ইংল্যান্ডের সাথে করেছিল। এখানে আমরা দেখব যে এই যুদ্ধটা বলা হচ্ছে 7 বছর ধরে ইংল্যান্ডের সাথে তারা যুদ্ধ করতে গিয়ে তাদের বিপুল অর্থ ব্যয় হয়েছিল, বিপুল অর্থ। এরপরে আমরা দেখব আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কিন্তু ফ্রান্স আমেরিকার পক্ষ নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা দেখব প্রচুর অর্থ এবং সৈন্য দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করছিল, যার কারণে সেই সময় ফরাসি সরকার ঋণ জালে আবদ্ধ হয়ে পড়ে। এবং এখানে আমরা দেখব যে আমেরিকার জন্য তারা যুদ্ধে ব্যয় করছিল প্রায় 100 কোটি লিব্র। এরপর আমরা চলে আসব যে বলা হচ্ছে যে ফসল হানি। এই সময় আমরা দেখব যে ফরাসির যে সমাজ ব্যবস্থা বলো, অর্থনৈতিক ব্যবস্থা বলো, অনেক দিন ধরেই চলে আসতেছিল, কিন্তু যখনই আমরা দেখব মেইন কিন্তু যে কোনো বিপ্লবের মেইন কারণটা হয়ে দাঁড়ায় কিন্তু অর্থনীতি। যখনই আর্থিক পেটে টান পড়ে তখনই কিন্তু জনগণ আন্দোলনে ঝাঁপায় পড়ে। আমরা দেখব যে বলা হচ্ছে যে এতদিন ধরে কিন্তু লুই রাজারা শাসন করে আসতেছিলেন, তারা কিন্তু কম বেশি সবাই স্বৈরাচারী ছিলেন, স্বেচ্ছাচারী ছিলেন, ভোগবিলাসী ছিলেন। কিন্তু একটা সময় আমরা দেখব যখন প্রচন্ড অর্থনৈতিক সংকট সৃষ্টি হলো, তখনই কিন্তু আমরা দেখবো যে ফরাসি লুই রাজাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল। তাই কি বলা হচ্ছে যে 1789 সালের পূর্বে, অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে পরপর 2 বছর ফসল হানি ঘটছিল, অর্থাৎ 2 বছর কোনো ফসল হয়নি ঠিক মতো। যার কারণে আমরা দেখবো যে ফ্রান্সে সেই সময় অর্থনৈতিক মারাত্মক সংকট দেখা দেয়। এসব আমরা দেখব চতুর্দশ লুই, পরে পঞ্চদশ লুই যিনি ক্ষমতায় আসছিলেন তার সময় আমরা দেখব যে ফ্রান্স ঋণে নিমজ্জিত হয়ে পড়েছিল, ফলে দেশময় অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে, মুদ্রাস্ফীতি বেড়ে যায়
সাথে সাথে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি হয়ে ওঠে। যখন ফসল উৎপাদন হয় না, ফসলের পরিমাণ যখন কমে যায়, তখন সেই ফসলের দাম যখন বেড়ে যায়, সেই দামের সাথে পাল্লা দিয়ে যখন মুদ্রার মূল্য থাকে না, তখন দেখা যায় যে সরকার প্রচুর মূল্য ছাপায়, কিন্তু সেই অর্থ ছাপায়, কিন্তু সেই অর্থের কিন্তু মূল্য থাকে না, তখন সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। এখানে আমরা দেখব যে সেই সময় কি বলা হচ্ছে, আমি তোমাদেরকে বারবার বলছি যে অর্থনৈতিক কারণটাই কিন্তু মূল ছিল ফরাসি বিপ্লবে। কারণ ফরাসি রাজারা বা ফরাসি সমাজ ব্যবস্থা পূর্ব থেকে কিন্তু চলে আসতেছিল, কিন্তু যখন আমরা দেখব যে ফরাসি বিপ্লবের পূর্বে পরপর 2 বছর যখন অর্থনৈতিক কোনো ফসল উৎপাদন হয়নি, প্রচুর অর্থনৈতিক ঘাটতির সৃষ্টি হয়ে গেছিল, দ্রব্যমূল্য অনেক বেশি বেড়ে গিয়েছিল, খাদ্যের অভাব, তখন জনগণ কিন্তু খাদ্যের জন্য তারা, আমরা দেখব যে খাদ্যের সন্ধানে গ্রাম থেকে প্রচুর লোক শহরে চলে এসেছিল, এবং সাধারণ জনগণের উপর ফ্রান্সের রাজারা আরো একের পর এক কর বাড়াচ্ছিলেন। তখন আমরা দেখব যে খাদ্যের জন্য এবং এই কর ভার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দেখব যে ফ্রান্সের রাজধানী প্যারিসে গ্রাম থেকে প্রচুর জনগণ এসে রাস্তায় রুটির জন্য, খাদ্যের জন্য তারা দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টি করতে থাকে, তৈরি করে, এবং জনগণকে সেই সময় আমরা দেখব যে এই যে জনগণ খাদ্যের জন্য যে আন্দোলন চলতেছিল, সরকারের সেই সামর্থ্য ছিল না যে খাদ্য দিয়ে সেই আন্দোলনগুলো দমন করা। যার কারণে আমরা দেখব এই আন্দোলনটাই পরবর্তীতে ব্যাপক একটা রূপ ধারণ করলো, যেটা বিপ্লবে পরিণত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা পেলাম অর্থনৈতিক কারণ। যে অর্থনৈতিক কারণে আমরা কি পেলাম? একটা পেলাম যে সেই সময় যে কর ব্যবস্থাটা ছিল সেটা ছিল ত্রুটিপূর্ণ, অর্থাৎ যারা প্রচুর অর্থের মালিক ছিলেন তারা কোনো রকম কর দিতেন না, কর দিতেন যারা তৃতীয় শ্রেণী বা সাধারণ জনগণ ছিলেন। এবং সেই সময় আমরা দেখব যে কর ব্যবস্থাটাও দুটো ভাগে বিভক্ত ছিল, একটা প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। প্রত্যক্ষ কর ছাড়াও আমরা দেখব যে পরোক্ষ কর নামে ফ্রান্সের জনগণের কাছ থেকে কিছু জোরপূর্বক ঘৃণ্য কর আদায় করা হতো। আর এরপরে আমরা পাচ্ছি কি অর্থনীতির ক্ষেত্রে যে সরকারি বা অভিজাত শ্রেণীর জমকের পিছনে তারা যে অপচয় করতেন। তারপর আমরা পাচ্ছি যে অহেতুক যুদ্ধ করে ফরাসি রাজারা যে অর্থনৈতিক মারাত্মক সংকটের সৃষ্টি করতেন, এবং সর্বোপরি আমরা দেখব বিপ্লবের পূর্ববর্তী 2 বছর পর পর কোনো শস্য হয়নি, যার কারণে যে চরম অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, এই অর্থনৈতিক সংকটটাই আমরা দেখব ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। তো আজকে এতটুকুই থাক। আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি ফরাসি বিপ্লবের কারণ বলতে মেইনলি আমরা কি বুঝালাম যে ফরাসি বিপ্লবের পূর্বে কি এমন অবস্থা ছিল যেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফ্রান্সের জনগণ বিশাল একটা বিপ্লব সংগঠিত করেছিল। আজকে এতটুকুই থাক। এর পরের ক্লাসে আমরা বাকিটুকু ফরাসি বিপ্লবের কারণগুলো এর পরের ক্লাসে আরো বাকিটুকু পড়বো। আজ এতটুকুই থাক। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।